अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, अन्याय विरुद्धे प्रतिबाद। আরে চলে এসো সবাই, খাবার তৈরি। গুড মর্নিং বৌদি। গুড মর্নিং। টিফিনে কি আছে? আলুর পরোটা? কি বৌদি, আজকেও আলুর পরোটা? কালও তুমি এটাই দিয়েছিলে টিফিনে। যদি আমার হাতের রান্না তোমার ভালো না লাগে তাহলে নিজে বানিয়ে নাও না। কেন নিজে করি না মানে? আরে কি হয়েছে, লড়াই করছো কেন তোমরা? কিচ্ছু না মা, বৌদি তো কথায় কথায় শুধু ঝামেলা করতে জানে। আরে শুধু এটুকু বলেছি যে আজকেও আলুর পরোটা বানিয়েছো, ব্যাস এইটুকু নিয়েই। অনিতা, কাজের লোক নই আমি। সকাল সকাল তোমাদের দুজনের শুরু হয়ে গেছে। আরে কি হয়েছে সেটা বলো আগে। তুমি সকালবেলা বলেছিলে তো যে কালকে আলুর পরোটা ভালো হয়েছিল, আজকেও বানিয়ে দিও। বানিয়ে দিয়েছি আমি, তাতে কি প্রবলেম? তো দাদার জন্য বানাতে, আমার জন্য নয়। আরে দাদা, টিফিন টাইমে সব টিচাররা একসাথে বসে লাঞ্চ করে, এখন রোজ রোজ এই আলুর পরোটা দেখবে, ওরা কি ভাববে বলো তো? আরে মা, ওদেরকে বলে দিস যে তোর আলুর পরোটা খুব ভালো লাগে, সেই জন্য তোর বৌদি আজকেও আলুর পরোটা বানিয়ে দিয়েছে, এটাই বলবি। ঠিক আছে, এটাই বলে দেব। যাচ্ছি আমি। আর শোন, আরশোলা মারার ওষুধ নিয়ে আসিস, রান্নাঘরে খুব আরশোলা হয়েছে। হ্যাঁ, আর সাবধানে যাস। ঠিক আছে মা, আমি কিন্তু বলছি ভালো একটা সম্বন্ধ দেখুন আর ওর আরেকটা বিয়ে দিয়ে দিন। বৌমা, আমিও তো সেটাই চাই, কিন্তু ডিভোর্সি মেয়ের জন্য পাত্র খুঁজে পাওয়া মুশকিলের ব্যাপার। তারপর কেমন আছো তুমি? ভালো আছি। আমি জানতে চাইলাম কেমন আছো তুমি? আমি বললাম ভালো আছি। বাড়ি যাচ্ছেন তো আপনি? যান যান, আপনার বোন আলুর পরোটা বানিয়েছে, খেয়ে যাবেন। তোমার কি মনে হয় যে আমি এখানে আলুর পরোটা খেতে আসি? এদিকে তাকাও, জেনে রাখো এখানে আমি শুধু তোমাকেই দেখতে আসি। আর এমনিতে ওর ডিভোর্সের জন্য যদি কোনো সম্বন্ধ আসেও, তখন পণের জন্য সবকিছুই আটকে যায়। আরে মা, বিষয়টা পণের নয়। পণের জন্য তো কোথাও থেকে ধার নিয়ে বিয়েটা দিতে পারবো, কিন্তু অনিতার অ্যাটিটিউড দেখেছো, কোনো মহারানীর থেকে কম নয়। একটা সম্পর্ক তো আগেই ভেঙে রেখেছে, জানি না এবারের সম্পর্কটা নিয়ে ও কি সিদ্ধান্ত নিতে চলেছে। গত রোববারও এসেছিলাম, দিদি বলল তুমি বাড়িতে নেই, তাই ভাবলাম আজ সকাল সকাল আসি যাতে তোমার দর্শন পাই। আর এখানে এসে দেখলাম যে ম্যাডাম স্কুলে যাচ্ছেন। তুমি তো ছোট ছোট বাচ্চাদের সঙ্গে রোজই কতটা করে সময় কাটাও, তার মধ্যে কিছুটা সময় এই বড় বাচ্চাটাকেও তো দিতে পারো। কত দয়া হচ্ছে না আপনার আমাকে দেখে? একাকিত্ব, তোমার একাকিত্ব আর আমি সহ্য করতে পারছি না। আমি এটা খুব ভালো করে জানি যে গত 3 বছর ধরে তুমি একা রয়েছো। কুমারী মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু যে একবার স্বামীর সঙ্গ পেয়েছে তার পক্ষে খুব কষ্টকর একা রাত কাটানো। আচ্ছা একটা কথা বলো তো, কি করে কাটাও তুমি সারাটা রাত? আমার তো এটা ভেবেই খুব কষ্ট হয়, বলো না। ঠিক বলছেন আপনি, কত ভাবেন আমার বিষয়, কত চিন্তা করেন। সেই জন্যই আমি ভাবছি যে আমি বিয়ে করে নিই। কি বললে তুমি এটা? কেন? বিয়ে? তোমাকে?
বিয়ে কেন? একাকিত্ব দূর করার জন্য বিয়ে করার তো কোনো দরকার পড়ে না। তুমি শুধু একবার ইশারা দিও আমাকে, কথা দিচ্ছি সোজা তোমার ঘরে পৌঁছে যাব। আর দেখে নিও কেউ কোনো সন্দেহও করবে না। হ্যাঁ, আরে এই পরিবারের আত্মীয় তো আমি। কথা দিচ্ছি, তুমিও খুশি আর আমিও। করবো ইশারা? এখন শুধু একটা থাপ্পড় মারলাম রঞ্জন। আবার যদি আমার সামনে এরকম অসভ্যতা করো তাহলে এত মারবো যে না এই বাড়িতে কোনোদিন ঢুকতে পারবে, না এই মুখ কোনোদিন কাউকে দেখাতে পারবে, বলে রাখলাম। দিদি। আরে রঞ্জন, তুই আয় না। আরে, এত বসো। সকাল সকাল এসেছিস, সব ঠিক আছে তো? সব ঠিক আছে, বসো তুমি। বস, আমি তোর জন্য পরোটা নিয়ে আসি। আরে দিদি বসো। আমি খুব ভালো করে জানি যে বাড়ির প্রত্যেককে খাওয়ানোর পর শেষে তুমি খাচ্ছ, তাই আগে খাওয়াটা শেষ করো। আচ্ছা বল, কাজকর্ম সব কেমন চলছে? কাজকর্ম খুব ভালো চলছে। জানো তো দিদি, প্রত্যেক সপ্তাহে 2-3টে ক্লায়েন্ট বীমা করানোর জন্য কোত্থেকে আমার কাছে চলে আসে। এটা তো খুব ভালো। হ্যাঁ, আজকেও তো ক্লায়েন্টেরই কিছু কাগজপত্র বীমা অফিসে জমা দিতে এসেছি। ভাবলাম একবার তোমার সঙ্গে দেখা করে যাই। খুব ভালো করেছিস দেখা করতে এসে। দিদি, তোমার এই ননদ হুম, আর কতদিন জামাইবাবুর উপর বোঝা হয়ে থাকবে? হ্যাঁ, মা বাবা তাদের সারা জীবনের পুঁজি ব্যয় করে মেয়েদের বিয়ে দেয়, আর এ বাড়িতে এই অপয়া মেয়েটা তোমার ননদ কি না ডিভোর্স নিয়ে বাপের বাড়ি এসে বসে আছে। দিদি, আমার কথা শোনো, এই ধরনের মেয়েদের জন্যই কিন্তু সুখী পরিবারগুলো ভেঙে যায়। তুমি কেন এটা মেনে নিচ্ছ? জানিস আজ খাবার টেবিলে সকালবেলা এই বিষয়ে কথা হচ্ছিল। তাই? তোর জামাইবাবু তো ধার নিয়ে ওর বিয়ে দিতে চাইছে। কি? হ্যাঁ। আর তুমি এটা চুপচাপ বসে বসে শুনলে? পাগল হয়ে গেলে নাকি দিদি? কবে বুঝবে তুমি এগুলো? না না, তুমি কি চাও যে জামাইবাবু ধার করে ওর বিয়ে দিক, আর তারপর বুড়ো বয়স পর্যন্ত তোমরা সেই ধার শোধ করে যাও? হ্যাঁ দিদি, একবার যখন কথাটা উঠলই তো আমিও আমার একটা মনের কথা তোমাকে জানিয়ে যাচ্ছি। তুমি পেন আর কাগজ দাও, আমি লিখে দিচ্ছি যে এই পরিবারের সর্বনাশের কারণ হবে ওই অপয়া মেয়েটাই। না, তোমার কি মনে হয় জামাইবাবু সারা জীবন উপার্জন করে ওকে খাওয়াবে আর তুমি রেধে খাওয়াবে? আর ও কি করবে? চাকরি করে সঞ্চয়, সেভিংস। তুমি এখানে রান্নাঘরে ওর জন্য রান্না করে যাও আর ও টাকা কামিয়ে যাক। আচ্ছা, তাহলে আমরা এই ব্যাপারে কি বা করতে পারি? কেন করতে পারো না দিদি? এই সংসারের কর্ত্রী তুমি, যা চাও তাই করতে পারো। একবার ভাবো, এই যে জামাইবাবু, তার তো নিজের বোন, তাই মেনে নিচ্ছে। আর তোমার শাশুড়ি মা এটা মেনে নিচ্ছেন তার কারণ তার তো নিজের মেয়ে। কিন্তু তুমি তো আমার দিদি, তুমি কেন মেনে নিচ্ছ? তাহলে একটা কথা বলতো, করবোটা কি? তোমার শাশুড়ি মা তোমার কথা তো মানবে না, জামাইবাবুও মানবে না। তাই দিদি, যা কিছু করার তোমাকে একাই করতে হবে। তাই তুমি একটা কাজ করতে পারো, ওকে এত নির্যাতন করো যাতে নিজের থেকেই এই বাড়ি ছেড়ে চলে যায়। ও এই বাড়ি থেকে একবার বিদেয় হলেই দেখে নিও বাড়িতে শান্তি ফিরে আসবে, আর আমার দিদি রানী হয়ে থাকবে এই বাড়িতে। দিদি, আমি তোমাকে এতক্ষণ ধরে এতগুলো কথা বলছি তার কারণ আমি তোমার ভাই। আমি আমার দিদিকে খুশি দেখতে চাই, ব্যাস এটুকুই। কি হয়েছে বৌদি? মা, মা, মা কোথায় বৌদি? সকাল থেকে আমার মাথা ব্যথা করছে, কিন্তু মায়ের তাতে কি যায় আসে? গেছে কোথাও প্রবচন শুনতে। তো তাতে কি সমস্যা? এমনিতেও সপ্তাহে শুধু দুদিনই মা ওখানে যান। কিন্তু একদিন না গেলে মাথায় আকাশ ভেঙে পড়বে না? আসলে এই বাড়িতে সবার বসে বসে খাওয়ার অভ্যেস হয়ে গেছে, কিন্তু এইবার দেখাবো আমি তোমাদের সবাইকে। এটা তুমি কি বলছো? মায়ের ব্যাপারে এসব কথা তুমি বলবে না প্লিজ। কি এমন কথা বলেছি যে তোমার এত গায়ে লাগছে?
ঠিকই তো বলছি, কারোর কিছু যায় আসে আমাকে নিয়ে? বসিয়ে খাওয়ানোর জন্য আমি আছি, আর রোজগার করে আনার জন্য তোমার দাদা আছে। ব্যাস বৌদি, অনেক হয়েছে। মায়ের বিরুদ্ধে একটা কথাও আমি শুনতে রাজি নই। তোমার সাহস কি করে হলো আমার সাথে এইভাবে কথা বলার? কি করে নেবে তুমি? বাড়ি ছেড়ে চলে যাবে? আমি কেন যাব ঘর ছেড়ে? যেতে হলে তুমি যাও, কারণ তুমি বাইরে থেকে এসেছো, আমি এই বাড়িতে জন্মেছি। কাজের লোক নই আমি এই বাড়ির, বুঝাচ্ছ তুমি? কেন ঝগড়া করছো? সবাইকে দেখা হয়ে গেছে আমার। আজ সকাল থেকে আমার মাথায় যন্ত্রণা করছে, তাই রান্না করতে পারিনি বলে জেদ। কত তেজ দেখুন ওর। ভুলটা আসলে আমিই করেছি। এত বছর ধরে সবকিছু সহ্য করে আসছে যে আর সহ্য করতে পারছি না আমি। অনেক হয়েছে, ব্যাস। কি হয়েছে মা, বল। কি হয়েছে অনিতা? বল মা। সেরকম কিছু হয়নি দাদা। আমি বাড়ি ফিরলাম আর বৌদি উল্টোপাল্টা বকতে শুরু করলো আর থাপ্পড় মারলো আমাকে। কি? আমার কোনো জিনিস খুঁজে পাই না কেন সময় মতো? কাল যাই হয়ে থাক না কেন, অনিতার গায়ে হাত তোলা তোমার উচিত হয়নি। দেখো, তুমি আমাকে বোঝাতে এসো না। ওই অনিতা আমাকে বাইরের মেয়ে বলে, আর তুমি আর কতদিন নিজের মা আর বোনের ইশারায় নাচতে থাকবে? হ্যাঁ, তোমার টিফিন তৈরি করে রেখেছি, খেয়ে নিও। খাবো না আমি জল খাবার। একদিন না খেলে মরে যাব না আমি। হ্যাঁ রঞ্জন, বল। কেমন আছো দিদি? উপোস করে আছি রে। শুনেছি উপোস করে থাকলে অনেক কাজ হয়ে যায়। আজকাল একে উপোস নয়, অনশন বলে। চালিয়ে যাও, এর ফল তুমি নিশ্চয়ই পাবে দিদি। শোন না, আমি না কালকেই ভেবে নিয়েছিলাম আজ থেকে এই বাড়িতে সেটাই হবে যেটা আমি চাইবো। একদম ঠিক দিদি, আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। সুবোধকে মনে আছে তোমার? আমার সঙ্গে কলেজে পড়তো, গত বছরই বিয়ে হয়েছিল ওর। কালকে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে দিদি, মরে গেছে বেচারা। আর জানো তো দিদি, গত মাসেই দেখা হয়েছিল ওর সঙ্গে। আমি ওকে বুঝিয়েওছিলাম যে বীমা করিয়ে নে, শুনলই না। জানো তো দিদি, সেদিন যদি ও রাজি হয়ে যেত, মরার পর 25 লাখ টাকা পেত ওর পরিবার। ভাবো দিদি, টাকাটা পেলে কত সাহায্য হতো বলো তো ওদের। আর আমিও তো কোথায় কোথায় কার কার না বীমা করিয়ে দিয়েছি আমি। শুধু নিজের বাড়িটাই বাদ রয়ে গেছে। কথাটা তুই ঠিকই বলেছিস। আমি তো দিদি সবসময় ঠিকই বলি, তুমিই বোঝো না। তোমার অধিকারটা এবার তোমার নিজেকেই আদায় করে নিতে হবে। তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে পুরো বাড়িটাই খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, মা বোনের সঙ্গে কথা বলা হয়ে গেছে তোমার? যা হয়ে গেছে প্লিজ সেটা ভুলে যাও। আমি চাই না বাড়ির পরিবেশটা নষ্ট হোক। এতদিন তোমার মুখের দিকে তাকিয়েই চুপ করেছিলাম, কিন্তু তোমার তো কখনো সময়ই হয়নি আমার কথা ভাবার। আচ্ছা, তুমি ছাড়া আর কে আছে যার সম্বন্ধে আমি ভাববো? তুমি বলো। তোমার বোন বিয়ে করে অন্য বাড়ি চলে যাবে। মা কে জানে কতদিন আমাদের সঙ্গে থাকবেন। যদি তোমার কিছু হয়ে যায় আমার কি থাকবে? আমার জীবনটার কি হবে? কখনো ভেবে দেখেছো? আর আজ পর্যন্ত তুমি তোমার নামে একটা বীমা অবধি করনি। করিয়ে নেব, টাকাটা হাতে আসুক তখন করিয়ে নেব। তুমি তো জানো আমি কত মাইনে পাই। খুব ভালো করে জানি তোমার স্যালারি কত, আর যে টাকা তুমি রোজগার করো সেটা তুমি তোমার মা আর বোনের পেছনে উড়িয়ে দাও। এই তুমি চুপ করবে? আমি কখন চুপ থেকে করে চিৎকার থাকবো? করে যাচ্ছে। আমাকে চুপ করাচ্ছ তুমি? এরকম জীবনের থেকে তো মরে যাওয়া ভালো, তুমি তো সেটাই চাও। কিন্তু একটা কথা মনে রেখো, যদি আমার কিছু হয় তোমাদের সব কটাকে জেলে পাঠাবো, কাউকে ছাড়বো না আমি। জানতে পেরে গেছি আমি, এই আরশোলা মারার ওষুধটা আসলে আরশোলা মারতে নয়, আমাকে মারতে নিয়ে আসা হয়েছে। কিন্তু মনে রেখো, তোমরা সবাই সব কটা একসাথে ফাঁসবে, কেউ বাঁচবে না কিন্তু। আরে বৌদি, এইসব তুমি কি বলছো? দাদা বৌদিকে বোঝাও, বলো। হ্যাঁ, তোমার দাদা তো তোমার কথা শুনেই চলবে। আজ একটা হেস্তনেস্ত হবেই।
আমাকে মরে যেতে দাও তোমরা। এমনিতেও তো এই বাড়িতে তোমরা আমাকে কাজের লোক বলেই নিয়ে এসেছো, তাই না? সারাদিন কাজ করবো, তোমাদের সবাইকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। তুমি কাজ না করতে চাইলে করো না, কিন্তু এসব করো না মা। হ্যাঁ, সব খারাপ কাজ তো আমিই করি, আর আপনার মেয়ে তো সতী সাবিত্রীও তো কোনো অন্যায় করতেই পারে না, সব ভুল তো আমিই প্লিজ করি। তুমি কথাটা শোনো। আমি আজ মরেই যাবো, আমার আর বাঁচতে ভালো লাগছে চুপ না। করো ছাড়ো প্লিজ, আমার আমাকে, কথা শোনো। ছাড়ো। শান্ত হও তুমি। তুমি শান্ত হয়ে আমি কি বলছি সেগুলো শুনবে মন দিয়ে। আমি চেষ্টা করছি। তুমি তোমার ভাই রঞ্জনকে ডেকে নাও, আমি আমার বীমা করিয়ে নেব, শিওর করিয়ে নেব। কিন্তু প্লিজ এরকম করো না। এসব ফেলে দাও এসব। এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো জামাইবাবু, যে নিজের বীমা করিয়ে রাখছো। নাও সই করে দাও। দিদি বলেছিল যে অন্তত পক্ষে যেন 25 লাখ টাকার বীমা করা হয়, আমি সেভাবেই বানিয়ে নিয়েছি। 25 লক্ষ? আরে তার প্রিমিয়ামও তো অনেক হবে। 20 বছরে তুমি 25 লাখ টাকা পাবে, আর প্রিমিয়াম মাসের শেষে মাত্র একবার দিতে হবে, তাও শুধু 6450 টাকা। প্রত্যেক মাসে 6500? আরে এত টাকা আমি কোত্থেকে নিয়ে আসবো, কোত্থেকে প্রিমিয়াম দেব? আমার কথা শোনো, ওই টাকাতে কিভাবে সংসার চালাতে হবে আর কিভাবে কিস্তি দিতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। এবার থেকে পুরো স্যালারিটা এসে তুমি আমাকে দেবে, আমি দেখবো সংসার কি করে চলে। আরে আমিও তো এই পরিবারেরই একজন, চিন্তা করো না। যদি কিছু কম বেশি হয়, কোনো সমস্যা হলে আমি তো আছি। সই করো, আর মনে রেখো যদি কোনোদিনও কোনো রকম সমস্যা হয় আমি তো রইলাম, চিন্তা কি। আরে রঞ্জন আছে তো এইখানে। দিদি, প্রথম কিস্তিটা আজই দিতে হবে। আমাকে দাও, আমি বের করছি। হয়ে গেল কাজ। তুই জানিস কত ঝামেলা করে মানাতে হয়েছে, রাজি হচ্ছিল না। দিদি, আজকের দিনে ঘি আঙুল বেঁকিয়েই বার করতে হয়। একদম ঠিক কথা বলেছিস। এবার দেখো, তুমিও খুশি, আমিও খুশি। আচ্ছা শোন, এবার এটা বলতো এসবের কাগজপত্রগুলো কবে নাগাদ পাবো? কাগজপত্র নিয়ে তুমি কি করবে? হ্যাঁ, সব কাগজপত্র আমি রেখে দেব নিজের কাছে। তোমার বাড়ি তো চোরে ভর্তি, চুরি করে নিলে তখন পস্তাবে। আমার কাছে থাকলে সুরক্ষিত থাকবে। আমার ওপর ভরসা নেই তাহলে? কেমন কথা বলছিস তুই? তুমি এইসব ব্যাপার বাদ দাও, আমার একটা কথা কান খুলে শোনো। এই সব কিছু শুধু তোমার, তাই সব তোমার মুঠোর মধ্যে রাখতে হবে। এই তোমার ননদের মতো মেয়েদের না আমি খুব ভালো করে চিনি। সবসময় মাথার মধ্যে একটাই প্ল্যান ঘোরে যে কিভাবে বাড়ির সব গয়নাগাটি নিজে হাতিয়ে নিয়ে কেটে পড়া যায়। কি বলতে চাইছিস পরিষ্কার করে বল না। তোমার সব গয়নাগাটি শাশুড়ির কাছে তো। তোমার ননদের মাথায় শুধু একটাই প্ল্যান ঘুরছে এখন, যে কবে ওর বিয়ে হবে আর বাড়ির সব গয়নাগাটি নিয়ে বাড়ি থেকে কেটে পড়তে পারবে। আর তুমি এখানে পড়ে থাকবে ফাঁকা 4 দেওয়ালের মধ্যে। তাই তুমি শুধু এখন একটাই কাজ করো, যে বাড়ির সমস্ত গয়নাগাটি শাশুড়ির কাছ থেকে নিয়ে নাও নিজের মুঠোয়, আর নিয়ে গিয়ে সোজা ব্যাংকের লকারে রেখে দাও। তোমার হাতেই থাকবে, যখন প্রয়োজন হবে গিয়ে বের করে আনবে। হ্যাঁ, আমি চেষ্টা তো করছি। সরি, এক্সামের পেপারগুলো আমি রেডি করতে পারলাম না। আসলে বিষয়টা হচ্ছে, কাল দেখা করে বলছি। অনিতা, মা কি হয়েছে রে? কিছু না মা। বল না মা, কি হয়েছে? মা, আমি বাচ্চাদের এক্সামের পেপার রেডি করতে পারিনি, সেটার জন্য কল করেছিল। আর যদি রেডি করতে না পারি চাকরিটাও আর থাকবে না। বাড়ির অবস্থা তো দেখছো, বুঝতে পারছি না এখন কি করা উচিত। আরে মা, তুই আমাকে বলতিস, আমি খাবার বানিয়ে দেব। তুই যা যা এখান থেকে, গিয়ে নিজের কাজ কর, যা। না মা, আমি করে নেব। বাড়িতে মেয়ে আর বউ থাকা সত্ত্বেও তোমায় কাজ করতে হবে। কি কষ্ট হচ্ছে না? দুদিন একটু রান্না করতে হচ্ছে, মুখের অবস্থা দেখো দুজনের।
আমি তো এবারে কাজের লোক, রোজ রান্না করে করে খাওয়াবো, তাই না? তুমি এভাবে ওর সঙ্গে কেন কথা বলছো? কাল যখন ওর বিয়ে হয়ে যাবে মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে। একটা সংসার তো করতে পারেনি, কি গ্যারান্টি যে আরেকটা সংসার করতে পারবে? আমার তো মনে হয় ওই বাড়িতেও ডিভোর্স দিয়ে চলে আসবে ও। আসলে ও শ্বশুর বাড়িতে থাকার যোগ্যই নয়। অনিতা শোন, তুমি আমার মেয়ের সঙ্গে এভাবে কিছুতেই কথা বলবে না বৌমা। আমি তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দেব। সেই সব তো ঠিক আছে মা, কিন্তু সেই গয়নাগুলোর কি হলো যেগুলো আমার বিয়েতে বানানো হয়েছিল? ওগুলোও কি নিজের মেয়েকে দিয়ে দেবেন নাকি? আমি আমার গয়নাগুলো ফেরত চাই, ওগুলো আমি আমার কাছে রাখবো। তোমার কি হয়েছেটা কি বৌমা? এসব কি কথা বলছো তুমি? নিশ্চয়ই ওই গয়নাগুলো তোমার জন্য বানানো হয়েছিল, কিন্তু দিয়েছিলাম তো আমি। আর একটা কথা কান খুলে শুনে রাখো তুমি, যতদিন আমি বেঁচে আছি ওই গয়নাগুলো আমার কাছেই থাকবে, বুঝেছো তুমি? আইন কানুন আমিও জানি মা। ওই গয়নাগুলোর ওপর শুধুমাত্র আমার অধিকার, আর ওগুলো আমি আপনার মেয়ের বিয়েতে কিছুতেই দিতে দেব না। আমি আমার গয়নাগুলো ফেরত চাই। আপনাদের চরিত্র না খুব ভালো করে বোঝা হয়ে গেছে আমার, কি ধরনের মানুষ আপনারা। মা, প্রেরণা বুঝতে চাইছেন, অন্তত তুমি বোঝার চেষ্টা করো। জানি না ওর মাথায় কি ঢুকেছে। ও ভেবেছে তোমার কাছে যা কিছু আছে সব তুমি অনিতাকে দিয়ে দেবে, আর এসব নিয়েও পুলিশের কাছে যাওয়ার হুমকি দিচ্ছে। পুলিশের হুমকি? দাঁড়া, প্রেরণা বলো। প্রেরণা, কি হয়েছেটা কি তোমার? তুমি মাকে বিশ্বাস করছো না? সবার আসল চেহারাগুলো দেখতে পেয়ে গেছি। এই নাও, এই নাও সব গয়না, এগুলো তোমার জন্যই বানানো হয়েছে, নিয়ে নাও সব। এসব কি ওপরে নিয়ে যাব নাকি? তোমাদের জন্য যত্ন করে রেখেছিলাম সব। তুমি আমাকে বিশ্বাস করো না তাই না? কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি। রেখে দাও সব কিছু তোমার কাছে, এতে আমার গয়না আর অনিতার গয়না সব আছে, নিয়ে নাও, রেখে দাও নিজের কাছে। এমনিতেও গয়নাগুলো বাড়িতে রাখার কি দরকার? এগুলো ব্যাংকের লকারে রাখা উচিত, ওখানে বেশি সুরক্ষিত থাকবে। আমি কালকে গিয়ে রেখে আসবো। আসলে আই এম রিয়েলি ভেরি সরি, বাড়ির অবস্থাই এমন যে আমি এক্সামের পেপার রেডি করতে পারছি না। যদি বাড়ির অবস্থা এরকম হয়ে থাকে তাহলে তুমি আমার সাথে চলো, ওখানে কোনো ডিস্টারবেন্সও হবে না, তুমি আরামসে বসে নিজের পেপারগুলো রেডি করতে পারবে, কোনো প্রবলেম হবে না। চলো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো বলবেই, তোমার কাজ তো ভালোই চলছে তাই না? আমি তো ক্লায়েন্টই পাচ্ছি না। ভাবছি এবার বীমা করার কাজটা ছেড়ে দেবো, করবো অন্য কিছু, ভালো কিছু। কি রে? দেখে নিও। এই শোনো, পরে ফোন করছি, রাখছি এখন। হ্যাঁ দিদি, হঠাৎ কি মনে করে? এক মিনিট, সব গয়না আমি পেয়ে গেছি। তাই? হ্যাঁ, এবার তাড়াতাড়ি ওঠ, রেডি হয়ে যা। তুই বলেছিলিস না ব্যাংকের লকারে রাখতে হবে, চল তাড়াতাড়ি রেডি হ, লকারে রেখে আসি। চল চল। হ্যাঁ দিদি, লকার তো আমার আগে থেকেই আছে, আবার একটা লকার নিয়ে ভাড়া গুনতে যাবে কেন? আমার লকারেও তো সুরক্ষিতই থাকবে, যখন তোমার মনে হবে আসবে আর নিয়ে চলে যাবে। হ্যাঁ তাহলে চল, এখন যাই। দিদি এখনই? হ্যাঁ। আরে এখন কি করে যাব? ব্যাংক তো বন্ধ হয়ে যাবে যেতে যেতে। এক কাজ করো, এগুলো তুমি তোমার কাছেই রাখো, কাল সকালে তাড়াতাড়ি নিয়ে এসো, তখন যাব। এত কষ্ট করে এই গয়নাগুলো আমি নিয়ে এসেছি, তুই এখন বলছিস আবার এগুলোকে ফেরত নিয়ে যেতে? একটা কাজ করিস, এগুলো এখন তুই তোর কাছে রাখ, কালকে গিয়ে লকারে রেখে আসিস। বেস্ট। তুমি যেরকম বলবে। আরে শুধু এইটুকুই নয়, আরো আছে। দেখাও দেখাও। এই দেখ, এই দেখ। বাহ দিদি,
আর একটা মজার কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো। এই গয়নাগুলো শুধু আমার নয়, তাহলে অনিতা আর শাশুড়ি মায়েরও আছে। বাড়ির সবার? এই নে ধর ধর, এটাও রাখ। বাহ দিদি, দিদি এটা জামাইবাবু তো? জামাইবাবু যাবে লকারে। কালকে সকাল সকাল মনে করে গিয়ে লকারে রেখে আসিস। আচ্ছা শোন। হ্যাঁ দিদি। আরো একটা কথা বলার আছে তোকে। বলো না। এই হলো ম্যাডাম অনিতার চাল চলন। আজ সকাল এখানে আসার সময় আমি দেখতে পেয়ে গেছি, লুকিয়ে ছবিও তুলে নিয়েছি। বাড়িতে গিয়ে কথা বলবো। না 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 দিদি, কথা বলো না। কেন? কথাই তো বলে চলেছ এত বছর ধরে। হ্যাঁ, এবার কিছু কাজ করো এই ছবিটা দিয়ে। মানে? দিদি, যে করে হোক পথের কাটায় ননদিনীকে বিদায় করো। ভেবে দেখো, সারা জীবনের মতো নিশ্চিন্ত। আরে আমাদের কি এসে যায়, যে হয় হোক। ওর সঙ্গে ছবি তুলেছ, এবার একটু মাথা খাটাও আর যে করে হোক তোমার ননদকে এই ছেলেটার সঙ্গে ফিট করে দাও। সারা জীবনের মতো তোমার রাস্তা পরিষ্কার। 1 মিনিট, এর যে বিয়ে দেবে, তাহলে পণ, বিয়ের খরচ এসব কে করবে? তোমাকেই করতে হবে তো। কথাটা তুই ঠিকই বলেছিস। হ্যালো, তুমি বাড়িতেই আছো তো? হ্যাঁ, আমিও বেরোচ্ছি, কিছুক্ষণেই পৌঁছে যাব। ঠিক আছে। হাই। হাই, ভিতরে এসো না অনিতা। আমি ওই পেপারসগুলো রেডি করছিলাম। ও থ্যাঙ্কস। তুমি কন্টিনিউ করো, আমি চা বানিয়ে আনছি তোমার জন্য। না, চায়ের দরকার নেই। না, ইটস ওকে, আমি নিয়ে আসছি। ও বাহ, কি দারুণ ব্যাপার! লুকিয়ে লুকিয়ে প্রেম লীলা চলছে এখানে। এভাবে পরিবারের বদনাম করার থেকে তো ভালো ছিল এনার সাথে পালিয়ে যেতে পারতে, বিয়ে করে নিতে। বৌদি, তুমি এসব কি বলছো? আচ্ছা, আমি খারাপ খারাপ কথা বলছি? তুমি ওর গলায় ঝুলছিলে আর এখন বলছো আমি খারাপ কথা বলছি? এই পাড়াটা এরকমই নাকি? কি ব্যাপার, পাড়ার লোকেরা সব কোথায়? এই সবই হয় নাকি এই পাড়ায়? এই ধরনের লোক থাকে? কোথায় সব লোকজন? বৌদি, তুমি প্লিজ নিচু গলায় কথা বলো। কি নাটক করে যাচ্ছ? এরকম কিছু নেই আমাদের মধ্যে। তুমি পরিবারের নাম বদনাম করছো আর আমি গলা নামিয়ে কথা বলবো? হ্যাঁ দেখুন, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আপনি বসুন এখানে, আমি আপনাকে বোঝাচ্ছি। ভুল বোঝাবুঝি? নিজের চোখে যেটা দেখেছি তারপরে ভুল বোঝার আর কোনো প্রশ্নই ওঠে না। একটা মেয়ের সঙ্গে অসভ্যতা করতে লজ্জা করছে না আপনার? বলুন না, আপনারাই বলুন। যদি এই সবই করবে তাহলে বিয়ে করেই করতে পারে, কি বলো? আরে তোমার দাদার সঙ্গে আর মায়ের সঙ্গে আমি কথা বলে নেব। বৌদি, তুমি এখন তোমাদের কাছে একটাই পথ আছে, তোমাদের দুজনকে বিয়ে করে নিতে হবে। বৌদি, তুমি দেখুন, আপনি বোঝার চেষ্টা করুন। আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই নয়। দেখুন, বিয়ে তো করতে হবে, না হলে আমি এখান থেকে সোজা পুলিশ স্টেশন চলে যাব। পাড়ায় তো আর কোনো সম্মান নেই আপনাদের, সম্মান তো চলেই গেছে, এবার জেলে যেতে হবে। এবার ডিসাইড করে নিন কি করবেন। বৌদি, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। তুমি একদম চুপ করে থাকো, একটাও কথা বলবে না। ডিভোর্স করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, তুমি আবার কথা বলছো? বলুন, বিয়ে করবেন নাকি আমি এখান থেকে চলে যাব সোজা পুলিশ স্টেশন? এত সময় নেই আমার কাছে, আমি চললাম পুলিশ স্টেশন। আরে, আমরা বিয়ে করব। সবাই শুনে নিন কিন্তু, পরে যেন পাল্টি না খায়। সবার সামনে বলেছেন আপনি বিয়ে করবেন, হ্যাঁ? পরে অস্বীকার করলে কিন্তু। মা, অ্যাটলিস্ট তুমি তো বিশ্বাস করো, ও এরকম ছেলেই নয়। একটা স্কুলের টিচার, আমরা একসাথে কাজ করি। আরে বন্ধু ভাবে আমায়, সম্মান করে আমাকে। আমাদের মধ্যে এরকম কিছু নেই। আর মা, আমি কাউকে জোর করতে পারবো না বিয়ে করার জন্য। তাহলে প্রেরণা কি দেখলোটা কি? কেন?
তুমিও দেখতে চাও যে অবস্থায় আমি ওদেরকে দেখেছি? ছি, আমার তো বলতেও লজ্জা লাগছে। বৌদি, তুমি এটা কি বলছো আর কেন বলছো? এক তো ডিভোর্সি, তারপর আবার এত বদনাম। কে করবে তোমাকে বিয়ে? মা, আপনার তো খুশি হওয়া উচিত। অন্তত ওকে বিয়ে করবে বলে কেউ এগিয়ে তো এসেছে। আমি তো বলছি একটা ভালো সময় দেখে কোনো মন্দিরে গিয়ে ওদের বিয়েটা দিয়ে দিন, এই ছেলেটা বিয়েটা অস্বীকার করার আগে। তুমি একদম ঠিক বলেছো বৌমা, কিছু তো ভাবতে হবে এবার ওর ব্যাপারে। আচ্ছা এক কাজ করো, তুমি ওই যে গয়নাগুলো আমি তোমাকে দিয়েছিলাম ওর মধ্যে কয়েকটা অনিতার গয়নাও আছে, ওগুলো তুমি আমাকে এনে দাও, ওর বিয়েতে তো কাজে লাগবে ওগুলো। সব গয়নাগুলো আমি পেয়ে গেছি। তাই? হ্যাঁ, তাড়াতাড়ি ওঠ, রেডি হয়ে যা। তুই বলেছিলিস না সব ব্যাংকে গিয়ে রেখে আসবি, কিন্তু এই গয়নাগুলো তো আমি ব্যাংকের লকারে রেখে দিয়ে এসেছি। কি বলছো কি তুমি? লকার থেকে তো বের করেও নিয়ে আসা যায়। কাল যাও গিয়ে ওগুলো নিয়ে এসো। হ্যাঁ বৌমা, নিয়ে এসো। যখন ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন, তখন জগতের মধ্যে সবথেকে অমূল্য যা সৃষ্টি করেছেন তা হলো নারী। আর যখন কোনো নারী নিজের সংসারকে সাজিয়ে তোলে, তখন সেই সংসার স্বর্গ হবে না নরক হবে তার দায় তারই হয়। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর আজ এক মহিলার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। ভগবান এই জগতে পুরুষ আর নারীকে নিজ নিজ যোগ্যতায় সৃষ্টি করেছেন, কিন্তু আজকালকার এই যুগে পুরুষের থেকে এগিয়ে থাকবার ঝোঁকে কিংবা কারোর কুবুদ্ধিতে অনেক মহিলা নিজের সম্মান, নিজের সংসার, নিজের পরিবার সব কিছুকে ধ্বংস করে ফেলে। আপনার নিজের চিন্তাধারার কোনো মূল্যবোধ নেই, প্রেরণাও নিজের ভাই রঞ্জনের কথা শুনে নিজের পরিবারকে ধ্বংস করতে চলেছিল। নিজের ননদ অনিতার উপর চরিত্রহীনতার দোষ আরোপ করছিল এবং জোর করে ওর বিয়ে মিথিলেশের সঙ্গে ঠিক করল। অনিতা আর মিথিলেশের বিয়েটা কি হবে আসুন দেখা যাক। 1 মিনিট, 4 লাখ টাকা দিয়েছি তো আপনাকে, ভরসা রাখুন 3 লাখ টাকাও পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যবস্থা করতে পারলেই সঙ্গে সঙ্গে আপনাকে জানাবো। ভরসা রাখুন প্লিজ, একদম। রঞ্জন, হ্যাঁ দিদি, কি হয়েছে? সব ঠিক আছে তো? সব ঠিক আছে। তোর জন্য একটা খবর আছে। কি? অনিতার সম্বন্ধে আমি ফিক্স করে দিয়েছি, যেমনটা তুই বলেছিলিস তেমনটাই করেছি। তাই? এটা ভালো খবর, এটা শুনে মনটা আনন্দে ভরে গেল আমার। আরে ওসব তো ঠিক আছে, ওই গয়নাগুলো দিয়েছিলাম না তোকে, ওখানে অনিতারও গয়না ছিল। এবার বিয়ে হচ্ছে, গয়না তো লাগবে, তাহলে চল ব্যাংকে গিয়ে নিয়ে আসি, চল। আরে যাবি তো এখন? হ্যাঁ। আসলে কি হয়েছেটা কি? তোমার গয়নাগুলো তো লকারেই থাকতো। হ্যাঁ, তাই আমি ভাবলাম যে যদি ওগুলোকে 10 গুণ করে দেওয়া যায়। ওগুলোকে শেয়ারে লাগিয়েছি, 10 গুণ হয়ে যাবে। 1 বছরে দেখবে 10 গুণ হবে। কি মাথা খারাপ হয়ে গেছে তোর? তোর সাহস কি করে হলো আমার গয়না আমাকে না জিজ্ঞাসা করে শেয়ারে খাটানোর? দিদি, এবার আমি আমার শ্বশুরবাড়ির লোকেদের কি বলবো, কি অজুহাত দেবো ওদের? সবাই এভাবেই বড় লোক হয় দিদি। আমি কিচ্ছু জানি না, যা করতে হয় কর, কিন্তু কালকের মধ্যে গয়না আমার ফেরত চাই। কাল? হ্যাঁ কাল। দিদি কাল তো সম্ভব নয়। মানেটা কি কালকে পাওয়া যাবে না? ঠিক আছে, আমি তোকে 2 দিন সময় দিচ্ছি। 2 দিনের মধ্যে আমার সব গয়না ফেরত চাই, বুঝতে পেরেছিস তুই? 2 দিন, কোনো কথা শুনতে চাই না আমি। দিদি, দিদি, গয়না তুমি পাবে না দিদি, তার জন্য যা করতে হয় তাই করব। গয়না ফেরত চাইছে। প্রেরণা, অনিতার গয়নাগুলো কোথায়? বলেছিলাম তো লকারে রাখা আছে। তো লকার থেকে কেন বের করে আনোনি? কি ব্যাপার বৌমা,
তুমি তো গয়না আনতে গিয়েছিলে তাই না? বলো বৌদি, আমার গয়না কোথায়? 2 দিন লাগবে, গয়না পেয়ে যাবে। আমার মনে হচ্ছে ওই গয়না ব্যাংকে নয়, অন্য কোথাও রাখা। আচ্ছা, তুমি জানতে চাও গয়না কোথায় রাখা হ্যাঁ, আছে? জানতে চাই। জানতে চাও তুমি? জানতে চাই। তাহলে শোনো, গয়নাগুলো আমার ভাই রঞ্জনের কাছে আছে। আমি প্রথমেই সন্দেহ করেছিলাম এই বাড়িটা খালি করে তুমি তোমার ভাই রাজেনের বাড়ি রেখে আসবে। তোমার সাহস কি করে হয় এই বাড়ির গয়না তোমার ভাইকে দেওয়ার? অনিল, তুমি কি চাও বলো তো? চলো, এক্ষুনি চলো তোমার ভাইয়ের কাছে। অনিল, চলো। হাত ছাড়ো। খবরদার যদি কেউ আমার দিকে আঙ্গুল তুলেছ। আমি বললাম তো 2 দিনের মধ্যে গয়না পেয়ে যাবে, তার মানে পেয়ে যাবে। মা, বুঝতে পারছি না বৌদির আসলে হয়েছেটা কি। দিনের পর দিন ওর কথা ছাড় ও না, সব ঠিক ব্যবহার। হয়ে যাবে। ছাড়, এসব সবকিছু ঠিক হয়ে যাবে। ছাড় তো। জানি না, যাচ্ছি আপনাদের গয়নাগুলো আনতে। অনেক কথা শুনিয়েছেন আপনার মেয়ের গয়না রেখেছি বলে। শান্তিতে বাঁচতে পর্যন্ত দেয় না। ভগবান ওকে শাস্তি দেবেন। আমরা ওর জীবন নষ্ট করে দিচ্ছি নাকি ও আমাদের জীবন নষ্ট করে দিয়েছে? কি করছো এসব? আরে ছাড় আমার মঙ্গলসূত্র, ছাড়, ছাড়, কেউ বাঁচাও, বাঁচাও, ছাড় বলছি। ছাড় আমাকে, এটা আমাকে ছাড়, ছাড় আমার। এসব কি করছিস? এই কেউ সামনে আসবি না। না না, আমাকে মেরো না। এটা চাই তো, এটা নিয়ে নাও। আমাকে মেরো না, মেরো না প্লিজ। এই ধরো ধরো, এই পালিয়ে যাচ্ছে, ধর ধর ধর। হ্যালো, পুলিশ স্টেশন। আটকাও ওনাকে, ওখানেই দাঁড়ান আপনারা। একে আমার বৌমা, কি হলো? আমার বৌমা। স্যারের বন্ধুটাই গুলি করেছে। এ আর ওর বন্ধু এই মহিলার মঙ্গলসূত্র ছেঁড়ার চেষ্টা করেছিল। এই মহিলা আর এদের মধ্যে খুব ঝগড়াও হয়েছিল। তারপর এর বন্ধুটা এই মহিলাটাকে গুলি করলো। দাঁড়ান, এখানেই দাঁড়ান। স্যার, আমার পিছিয়ে যান। ওয়াইফ। পিছিয়ে যান, স্যার, ও আমার পিছিয়ে গিয়ে দাঁড়ান। এখানেই দাঁড়িয়ে থাকুন। প্রেরণা, প্রেরণা। দেখুন, এটা ছিনতাইয়ের একটা কেস। ওনার মঙ্গলসূত্র চুরি করার জন্য এরকমটা ঘটেছে। কনস্টেবল, এই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা বার করো তো। ইয়েস স্যার। আপনি তো এই কথাটা শুনে থাকবেন, কর্ম ভালো মানে ফলও ভালো, কর্ম খারাপ মানে পরিণতি খারাপ। প্রেরণা প্রতি মুহূর্তে সবার জন্য খারাপই চাইতো, আর সেই জন্য তার পরিণতি খারাপই হলো। প্রেরণা অনিল, দেবিকা আর অনিতাকে কোনো মতেই শান্তিতে বাঁচতে দেয়নি। প্রতি মুহূর্তে বাড়িতে অশান্তি এবং ঝামেলা বাঁধাতো। প্রেরণার মৃত্যুর পরে অনিলের বাড়িতে কি শান্তি ফিরবে? এখন প্রশ্ন হলো, এটা কি শুধুমাত্র চেইন স্ন্যাচিং এর কেস ছিল নাকি অন্য কিছু? প্রেরণার জন্য এতটা খারাপ ভাববার মতো কে ছিল? এটা কি শুধুমাত্র দুর্ঘটনা ছিল নাকি কোনো ঠান্ডা মাথার চক্রান্ত ছিল? বলবি না? বল বল, কোথায় তোর সঙ্গী? কোথায় পাবো তাকে? নাম কি তার? মোহন, আমরা বেতালপুর থেকে এসেছিলাম স্যার। আমাকে কেন মারছেন স্যার? গুলিটা তো মোহন চালিয়েছে। গুলি ও চালিয়েছিল? তুইও তো ওর সঙ্গে ছিলিস, তাই না? যতক্ষণ না ওর সাগরেদের ঠিকানা বলছে, ওর সেবা যেন বন্ধ না হয়। ওকে স্যার, স্যার আমি কিছু করিনি। ইনি ওই মহিলার ভাই। স্যার, আমার একমাত্র দিদি ছিল স্যার। মা বাবা মারা যাওয়ার পর দিদি আমায় মানুষ করেছে। ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে মেরে ফেললো স্যার। কিন্তু ওর মার্ডার তো ওই মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়ার জন্য হয়েছিল। আপনি বলছেন ওর শ্বশুরবাড়ির লোকেরা ওকে মেরেছে?
আপনাকে কি বলবো স্যার, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে আমার দিদি বেঁচে নেই। আমি ওদেরকে সন্দেহ করি স্যার। আগে ওরা আমার দিদিকে মেরেছে, আর এখন চাইছে সব দোষ আমার ঘাড়ে ফেলে দিতে। ও নাকি সব গয়না এনে আমাকে দিয়েছিল। ও এরকম কেন করবে স্যার? স্যার আমি কিচ্ছু জানি না স্যার, আমার কোনো দোষ নেই, আমায় ছেড়ে দিন। স্টপ স্টপ। স্যার এটাই মোহন। যখন বদলাপুরে ছিলাম তখন ওকে আমি মার্ডারের কেসে গ্রেপ্তার করেছিলাম। এখন হয়তো বেল পেয়ে ফিরে এসেছে। প্লে করো। স্টপ, রিওয়াইন্ড করো, প্লে করো। প্রেরণা কি গয়নাগাটি পড়েছিল? স্যার ও তো শুধু মঙ্গলসূত্র পরে আছে। আর এই মহিলা প্রেরণার থেকে বেশি গয়নাগাটি পড়েছিল। তার মানে এরা কি আগে থাকতেই ভেবে এসেছিল যে ওই মহিলাকে ছেড়ে সোজা প্রেরণার উপর অ্যাটাক করবে ওর মঙ্গলসূত্র চুরি করার জন্য? মোহন, ধরো ওকে। স্যার স্যার আমি কিছু করিনি স্যার। বলে দে মোহন, কি লুকোচ্ছিস? গুলি কেন চালিয়েছিলিস? স্যার আসলে ভুল করে গুলিটা চলে গেছিল। ভুল করে গুলি চালিয়েছিলিস? তোর কি মনে হয় পুলিশ বোকা? তুই এখানে 70 কিলোমিটার দূরে বেতালপুর থেকে একটা মঙ্গলসূত্র চুরি করতে এসেছিলিস, যেখানে পাশের মহিলা ওর থেকে বেশি গয়নাগাটি পড়েছিল, কিন্তু তাকে তুই ছেড়ে দিলি। আর প্রেরণা শুধু মঙ্গলসূত্র পরে বেরিয়েছিল বলে ওর মঙ্গলসূত্র চুরি করে তুই তাকে গুলি করলি, আর ভাবছিস পুলিশ কিছু বুঝতে পারবে না। সত্যি বলছি স্যার। স্যার প্রেরণাকে মারার জন্য সুপারি দিয়েছিল স্যার আমার। বল, কে বলেছিল মারতে ওকে? বল। বলো, প্রেরণার গয়না কোথায় আছে? স্যার ক্ষমা করে দিন, অনেক টাকা ধার হয়ে গেছিল স্যার। সেই ধার মেটানোর জন্যই স্যার আমি সব গয়না বিক্রি করে দিয়েছি। কিন্তু স্যার আমি কথা দিচ্ছি, রোজগার করে ওদের সব টাকা আমি মিটিয়ে দেব। কিন্তু স্যার বিশ্বাস করুন, আমি আমার দিদিকে খুন করিনি স্যার। নিখিলেশ কুমার, প্রেরণা তোমার বাড়িতে গিয়ে খুব ঝামেলা করেছিল, তাই না? বিয়ে করার জন্য তোমার উপর প্রেশার দিয়েছিল। তোমার কাছে তো খুব স্ট্রং মোটিভ আছে ওকে হত্যা করার। স্যার এই কথাটা সত্যি যে প্রেরণা সেদিন বাড়িতে এসে খুব অশান্তি করেছিল, পাড়ার সবাইকে ডেকে নিয়েছিল। কিন্তু এটুকু একটা কারণে আমি কাউকে খুন করতে কেন যাব স্যার? আচ্ছা, প্রেরণাকে তোমরা কেউই সহ্য করতে পারছিলে না, আর আপনাদের মধ্যেই কোনো একজন ওকে মারার জন্য 5 লাখ টাকার অর্ডার দিয়েছিলেন। যাকে অর্ডার দিয়েছিলেন তাকে আমরা ধরে ফেলেছি, আর এখন ওই বলবে আপনাদের মধ্যে অপরাধী কে, যে প্রেরণাকে মারার জন্য 5 লাখ টাকার অর্ডার দিয়েছিল। রেশমি, নিয়ে এসো। মোহন বলো, কে অর্ডার দিয়েছিল প্রেরণাকে মারার জন্য? কি বলছেন আপনি? স্যার ও মিথ্যে বলছে, আমি ওকে চিনি না। আমি বলছি সত্যিটা। ও আমাদের সবকিছু বলে দিয়েছে। বেতালপুরে তুমি ওকে বলেছিলে প্রেরণাকে মারার জন্যে। এখন তুমি বলবে সত্যিটা কি। অনিতা, আরে তুই এসব কেন করলি? তোর মনে এত ঘৃণা ছিল মা যে তুই এই কাজটা করতে পারলি? না হলে আর কি করতাম মা? আমি আর কি করতাম?
আর কত সহ্য করতাম। আমাদের সবার জীবন শেষ করে দিয়েছিল এই মেয়েটি। আমাকে বদনাম করার কোনো সুযোগ ছাড়েনি। আমার উপর হাত উঠিয়েছিল, আমার দাদার উপর হাত উঠিয়েছিল, আমার মায়ের ব্যাপারে কত কিছু খারাপ কথা বলেছে। তখনও চুপ থেকে সবকিছু সহ্য করেছি। আমাকে আমার বাড়ি থেকে তাড়ানোর জন্য নোংরা বদনাম দিয়েছিল। দিনে দিনে ওর অত্যাচার বাড়ছিল, আর ওকে প্রাণে মেরে ফেলা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। মোহনকে আপনি কিভাবে চেনেন? মোহন আমার পূর্ব পরিচিত, আমার শ্বশুর বাড়ির কাছে থাকে। প্রেরণাকে মারার জন্য 5 লাখ টাকার অর্ডার দেওয়া হয়েছিল। এতগুলো টাকা আপনি কোত্থেকে পেলেন? যখন আমার ডিভোর্স হয়েছিল তখন আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে 3 লাখ টাকা দিয়েছিল। বাকি 2 লাখ আমার চাকরির মাইনে থেকে জমিয়ে রেখেছিলাম। অনিতা দেবী, আপনাকে প্রেরণার মার্ডারের কেসে গ্রেপ্তার করা হচ্ছে। রেশমি, নিয়ে যাও ওকে। চলো। না না, আমার মেয়েকে নিয়ে যেও না, আমার মেয়েটা। যখন কোনো পরিবারে বাইরের লোকের প্রবেশ ঘটে তখন সেই পরিবারে ভাঙন ধরতে পারে, ওই বাড়ির শান্তি বিঘ্নিত হতে পারে। রঞ্জন যা কিছু করেছে তা অপরাধ। নিজের লোভের কারণে ও নিজের বোনের সংসারটা ভেঙে দিল। প্রেরণারও নিজের ভাইয়ের কথা অনুযায়ী এমন করা উচিত হয়নি। অনিতা যে পদক্ষেপ নিয়েছিল সেটাও সঠিক ছিল না। যদিও একটুও মাথায় বুদ্ধি রেখে কাজ করত তাহলে ওর জীবনটা অন্যরকম হতো। এরই সাথে আমি সুধাচন্দ্রন আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন এপিসোডে নতুন ঘটনার সঙ্গে। ততক্ষণ আপনি সুরক্ষিত থাকুন, বি অ্যালার্ট, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে सोच्चार। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।